আমরা আজকে কথা বলবো ইন্টারনেট আসক্তি ও নতুন প্রজন্ম এই বিষয়ে। আর আমি প্রথমেই অধ্যাপক ডক্টর গোলাম রাব্বানী আপনাকে দিয়ে শুরু করতে চাই যে দেখছিলাম ইন্টারনেট ব্যবহারকারী 16 থেকে 19 বছর বয়সের 38% ইন্টারনেটে আসক্ত, এবং এই বয়সের নিচেও যারা আছে শিশুরা খেলাধুলার সুযোগ না পেয়ে অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে বিশেষভাবে আগ্রহী হয়ে পড়ছে ইন্টারনেটের বিভিন্ন অ্যাপস এর প্রতি ঝুঁকে পড়ছে। এই যে আসক্তি, এটি তাদের মনোজগতে কেমন প্রভাব ফেলছে বা তাদের বিকাশে এটি কি ধরনের প্রভাব ফেলে? আপনি যে বয়সটার কথা বললেন, আমি তাও আর একটু নিচে থেকে বলবো, 6 থেকে 15 এরকম বয়স, এই বয়সে শুরু হয়। এবং আপনি জানেন যে এই বয়সটা হচ্ছে সাইকোলজিক্যাল, ফিজিক্যাল এবং সোশ্যাল ডেভেলপমেন্ট বিকাশের সময়। এই বিকাশগুলো মনোবিকাশ, স্নায়ু বিকাশ, শারীরিক বিকাশ সবকিছুই। এবং আসক্তি, জানেন যে আসক্তি শব্দটা কিন্তু স্বাভাবিক না, অস্বাভাবিক একটা জিনিস। তার জন্য কতগুলো ক্রাইটেরিয়া থাকে। এই অ্যাডিকশন শব্দটা বা আসক্তি শব্দটা হচ্ছে কোনো একটা জিনিসের অধিক ব্যবহার, সেই ব্যবহারের অতিরিক্ত, যার জন্য এটাকে অনেক সময় আমরা বলি অ্যাবিউজ, ইউজের বাইরে এটা ব্যবহার করা। এই জিনিসটা যারা ব্যবহার করে, এক্সেসিভ ব্যবহার করে, আজকে যেটা ব্যবহার করলে তার পরের দিনের আরো বাড়বে, আরো বাড়বে, আরো বাড়বে, এভাবে 10 গুণ 100 গুণ বেড়ে যাবে। এবং এই ব্যবহার যখন ছেড়ে দেবে তখন তার ভিতরে প্রত্যাহার জনিত অসুবিধা হবে, সে অ্যাঙ্গার শো করবে এবং তার নাওয়া খাওয়া, লেখাপড়া, যে সমস্ত কাজগুলো তার বয়সী লোকজনদের করার কথা, সেগুলোর থেকে সে দূরে সরে আসবে। এবং এই যে আসক্তিটাকে, এটা আমরা কয়েকটা ভাগে ভাগ করি। যেমন এটা ইন্টারনেট গেমিং অ্যাডিকশন আমরা বলি। আপনারা জানেন যে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক ম্যানুয়াল, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের একটি নোমেনক্লেচার, এটা 5ম এডিশন এখন আছে। এটাতে কিন্তু এটি স্থান পেয়েছে, ইন্টারনেট অ্যাডিকশন এবং ইন্টারনেট গেমিং অ্যাডিকশন। আমার প্রশ্নটা হচ্ছে, এই যে অ্যাডিকশনের কথা বলছেন, আসক্তির কথা বলছেন, এটি তাদের বিকাশকে বা তাদের মনোজগতে কেমন প্রভাব ফেলছে? এটি বলছি যে সেই মানুষটা গেমিং করে, সেক্সুয়াল প্রমিসকিউসিটি এগুলো তারা দেখে, এবং তার সঙ্গে আরো অন্যান্য আনুষঙ্গিক জিনিস জানার জন্য তার প্রচন্ড ইচ্ছা হয়। যেহেতু এই বয়সের মানুষগুলোর অদম্য আগ্রহ, স্পৃহা এবং কর্মক্ষমতা, ওই জন্য, এবং তাদের এগুলোকে তাদের বেশি টানে, এবং তার ভিতরে ইউজ এবং অ্যাবিউজের যে ধারণা এটি নেই, এবং তারা খুব প্রলোভিত হয় এবং তার গ্রাটিফিকেশন হয়, যার জন্য ওদিকে এত বেশি ঝুঁকে পড়ে। এটা বাধা দিলে তার কি সুবিধা, বাধা না দিয়ে বেশি করলে কি হয়, এটি সম্বন্ধে তার কোনো ধারণা নাই। যার জন্য হচ্ছে কি, এটা বেড়ে যাচ্ছে। বাড়ার ফলে কি হচ্ছে, শিশুর শারীরিক গঠন ব্যাহত হচ্ছে, তার নিদ্রা ব্যাহত হচ্ছে, তার অ্যাঙ্গার বেড়ে যাচ্ছে, তার লেখাপড়া হচ্ছে না, এবং তার যে ডে টু ডে আপনার যেটাকে আমরা বলি সার্কাডিয়ান রিদম, যে শারীরিক যে ব্যবস্থাগুলো, এগুলো ব্যাহত হচ্ছে, এবং সে টোটালি তার শারীরিক এবং মানসিক স্বাস্থ্য সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। আমি এইখান থেকে অধ্যাপক মনিরুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে শারীরিক মানসিক স্বাস্থ্য ভেঙে যাচ্ছে, যেটি বলছিলেন ডাক্তার গোলাম রাব্বানী, এই শিশুরা যখন বড় হচ্ছে বা কিশোররা বড় হচ্ছে, তরুণরা যারা বর্তমানে সমাজের হাল ধরছে বা ভবিষ্যতে ধরবে, সমাজের উপর এর প্রভাবটা কেমন পড়বে? না, এখানে দুটো বিষয়। একটা হচ্ছে যে আমরা যখন বলছি যে ইন্টারনেটের প্রতি এক ধরনের আসক্তি তৈরি হচ্ছে নতুন প্রজন্মের, তখন আসক্তি সম্পর্কে প্রফেসর রাব্বানী বলেছেন যে তার ঝুঁকিগুলো কি। এখন আমরা আরেকটা জিনিস দেখবো, যে আমরা কতগুলো জিনিস দেখছি যে এক ধরনের একটা এসেনশিয়াল একটা ইয়েতে, মানে টেকনোলজিতে এটা রূপান্তরিত হয়েছে। সুতরাং যে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত হচ্ছে তারই যে সবসময় সে যে এই ধরনের ডিজাস্টারের মুখোমুখি হচ্ছে, সেটি না। আমরা বিশেষত ঝুঁকিগুলো নিয়ে কথা বলছি, ব্যবহার করলে তো বিশাল সম্ভাবনা। সেটা হচ্ছে কথা, যে আমরা যদি ইন্টারনেটকে একটা টুলস মনে করি, তাহলে যে কোনো টুলসের মধ্যে মতোই হবে যে সেই টুলসটাকে আমি কি কাজে ব্যবহার করছি, রাইট? সুতরাং যদি সত্যি এমন হয়, প্রফেসর রাব্বানী যেগুলো বলেছেন, যে তার যদি সত্যি মানে পর্নোগ্রাফির প্রতি তার যদি ঝোঁক বাড়ে, কিংবা তার যদি শুধুমাত্র গেম খেলার দিকে ঝোঁক বাড়ে, কিংবা সে যেটা কিনা আমরা ইনস্টিটিউশনাল লার্নিং এর প্রতি তার যদি এক ধরনের অনীহা তৈরি হয়, তখন নিশ্চয়ই আমরা দেখতে পাবো যে তার এক ধরনের মানসিক ভারসাম্যহীনতা তৈরি হবে, এবং ন্যাচারালি সে সমাজের জন্য যে কাঙ্ক্ষিত যে ব্যক্তিত্ব, সে সমাজের জন্য সে কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব নয়।
এবং সত্যি সত্যি যদি তার মধ্যে অ্যাঙ্গার প্রচন্ড থাকে, যদি তার মধ্যে সাংঘাতিক রকমের এমনই অ্যাডিকশন থাকে যে সে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারছে না, তাহলে তাকে আমরা সমাজের জন্য যে কাঙ্ক্ষিত যে মানুষটি, যে নর্মাল যে মানুষটি, সে নর্মাল মানুষটি নয়, এবং সেখান থেকে সামাজিক বিপর্যয় হতেই পারে। কারণ অনেকগুলো আমরা জিনিস লক্ষ্য করছি যে যদি সত্যি ইন্টারনেটে আরেকটি বিষয় আমার প্রশ্ন জাগে যে ইদানিং মানুষের মধ্যে যে আত্মকেন্দ্রিকতা, এটিরও কি একটি প্রভাব কিছুটা থাকার সম্ভাবনা যথেষ্ট বেশি। আত্মকেন্দ্রিকতার একটা বৃহত্তর সামাজিক প্রেক্ষিত কাজ করছে, সেটা হচ্ছে আমরা যে নগরায়ন হচ্ছে, সেই নগরায়নের ফলেও কিন্তু নগরায়নের ফলে যে শূন্যতা বোধটা তৈরি হচ্ছে, মানে শিশুর সাথে, একটা শিশু যেমন এক একটা পরিবারের বাচ্চা অনেকগুলো প্রভাব আছে, কিন্তু যেমন মানে এক একটা ফ্যামিলিতে একটা বাচ্চা, সেই বাচ্চাটাকে বাবা মা সাফিসিয়েন্ট টাইম দিচ্ছে না, তখন বাবা মা তাকে কি করছে, তাদের অ্যাবসেন্সটাকে কম্পেনসেট করছে ইন্টারনেট দিয়ে। সুতরাং এখানে কিন্তু একটার সাথে একটা সম্পৃক্ত। সুতরাং ইন্টারনেট যেমন একটা সময় তার সঙ্গী হিসেবে কাজ করছে, কারণ ইন্টারনেটের মাধ্যমে সে একটা বিরাট মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে ঢুকে গেল, আবার সেই ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে তার মধ্যে যদি খুব বেশি লোনলিনেস ডেভেলপ করে, তার মধ্যে যদি এক ধরনের সোশ্যাল অ্যাপ্যাথি তৈরি করে, অর্থাৎ মানুষ তার ভাল লাগে না, তার যন্ত্র ভাল লাগে, তো স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে একটা সমাজে চলতে গেলে তার মানুষকে ভালো লাগতে হবে। এই বিষয়টা নিয়ে আমি আরেকটু কথা বলতে চাই। আমি কাজী মাহফুজুল হক স্বপন একটু জানতে চাই যে এই যে বলছিলেন অতিথিরা যে যেই বয়সটিতে তারা ইন্টারনেটের ব্যবহার শুরু করছে, তারা ব্যবহার অপব্যবহার সম্পর্কে না জেনেই শুরু করছে একদম শিশু বয়স থেকে। যেমন সামনে থেকে একটি বাচ্চাকে বা একটি কিশোর তরুণকে কোনো ভুল করছে কিনা বা কোনো দোষ করছে কিনা তাকে নজরদারি করা যাচ্ছে, বা তাকে একটা গাইড করা যাচ্ছে কিভাবে কাজ করতে হবে বা কি করা যাবে যাবে না। ইন্টারনেটে কি এরকম করার কোনো স্কোপ আছে কিনা? আচ্ছা, শুরুতে আমাদের যেটা একটু জানা দরকার যে এখানে একটা প্রজন্মের ফারাক আছে। আমাদের এখনকার যারা তরুণ বা শিশু কিশোর, তারা এবং তাদের বাবা মা, এই দুটো প্রজন্মের মধ্যে একটা প্রযুক্তিগত ফারাক আছে। আমাদের কিশোররা যতটুকু প্রযুক্তিতে তারা যতটুকু তাদের জ্ঞান আছে, তাদের বাবা মাদের হয়তো ওই পর্যায়ের জ্ঞানটা নাই। ইন্টারনেট তারা কতটুক ভালো বা কতটুক খারাপ ভাবে ব্যবহার করছে অনেক বাবা মা এটা জানেন না। তো এখানে তারা যদি এটাকে খারাপ কাজে ব্যবহার করতে চায়, বা এরকম একটা কাজ, ভালো কাজ কিন্তু এরকম ভাবে ব্যবহার করছে যেটাকে আমরা আসক্তি পর্যায়ে বলছি, সেখানে নজরদারির অনেকগুলো ব্যবস্থা আছে। একটা হচ্ছে বাবা মার নিজের নজরদারি, যে তারা তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমার যে শিশু বাচ্চাটি আছে সে কি একটা মোবাইল ফোন বা একটা স্মার্টফোন বা একটা কম্পিউটার যারা ইন্টারনেট সংযোগ আছে তার জন্য উপযুক্ত কিনা, এটা তাকে সিদ্ধান্ত নিতে হবে প্রথম। দ্বিতীয় যেটা তাকে দেখতে হবে, নজরদারি করার অনেকগুলো ব্যবস্থা আছে। আমাদের যে খুব কমন যে ব্রাউজার গুলো আছে প্রত্যেকটাতে কিন্তু বিল্ট ইন প্যারেন্টাল গাইডেন্সের অনেকগুলো ব্যবস্থা আছে, যে একটা শিশু চাইলে সে একটা পর্নোগ্রাফি ওয়েবসাইটে যেতে পারবে না, সেখানে পাসওয়ার্ড দিয়ে সেটা করে রাখতে পারে, এটা একটা করা যায়। এছাড়া আরো থার্ড পার্টি অ্যাপস যেগুলো আছে সেগুলি দিয়ে কিন্তু নজরদারি করা যায়। সে তার সন্তান যে সময়টাতে ইন্টারনেটে ছিল আসলে কোন কোন ওয়েবসাইটে সে গিয়েছে সে দেখতে পারে, এবং সেভাবে কিন্তু সে তার সন্তানকে এটা নিয়ে কথা বলতে পারে। আর ইন্টারনেটের যে আসক্তিটা, এর মধ্যে কিন্তু যারা স্কুলে পড়ে বা কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ে, তারা যখন ল্যাবে কাজ করে, সেখানে কিন্তু তারা যে কাজে কম্পিউটারটা বা ইন্টারনেট দেওয়া হয় অনেক সময় সে কাজে ব্যবহার করে না। তারা হয়তো গেমস খেলে, পর্নোগ্রাফিক ভিডিও দেখে, বা অনেক ওয়েবসাইট যেগুলো সরাসরি লেখাপড়ার সাথে জড়িত না সেগুলো তারা দেখে। এখানে কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় যে শিক্ষাগত যে প্রাতিষ্ঠানিক যে বিষয়গুলো আছে, তারা কিন্তু কম্পিউটার ল্যাবগুলোতেও এরকম তারা নজরদারি ব্যবস্থা রাখতে পারে। উন্নত দেশে কিন্তু আছে। আমরা এটাকে বলি সাইবার স্ল্যাকিং, যে কাজ ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে সে কাজ আমরা ব্যবহার করছি না। এর কিন্তু অনেক ধরনের প্রভাব আছে, অর্থনৈতিক প্রভাব আছে। অফিসে যারা কাজ করে তারাও যদি যখন ইন্টারনেটে এরকম অনুৎপাদনশীল ওয়েবসাইটে তারা ঘোরাফেরা করে, ওয়ার্কিং আওয়ার থেকে বঞ্চিত হচ্ছে। তো অফিসের পাশাপাশি স্কুল কলেজে কিন্তু এরকম নজরদারি করা যায়, বিশেষ করে কম্পিউটার ল্যাবগুলোতে। সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে আমাদের যে স্কুলগুলো, বিশেষ করে প্রাইমারি স্কুল, সেখানে কিন্তু কম্পিউটার এবং ইন্টারনেটের যে ব্যবহার সে সংক্রান্ত জ্ঞান তাদেরকে দেওয়া উচিত, কম্পিউটার শিক্ষা এবং ইন্টারনেট শিক্ষা। এবং অবশ্যই প্রতিটি স্কুলে কম্পিউটার এবং কম্পিউটার পড়াতে পারেন এই জায়গাগুলোতে ওই মানের শিক্ষকও দিতে হবে, যেটা কিন্তু এখন নাই। যে বিষয়টি কাজী মাহফুজুল হক স্বপন বলছিলেন, আমি একটু অধ্যাপক মনিরুল ইসলাম খান ওই বিষয়টিতে আসতে চাই, যে বাবা মারা সন্তানদের চাইতে পিছিয়ে আছে, বা সন্তানরা আসলে অনেকটাই এগিয়ে, যে বাবা মারা হয়তো বুঝতেই পারবেন না যে তার সন্তান কি করছে,
ইন্টারনেটে, সেক্ষেত্রে তাহলে গাইড করার উপায় কি, সামাজিক ভাবে কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? সেটা তো বটেই। আমার কাছে যেটা মনে হয় যে আমরা কিন্তু সবাই মেনে নিচ্ছি যে ইন্টারনেট অত্যন্ত একটা প্রয়োজনীয় একটা মাধ্যম। এখনো আমাদের আর মানে যেহেতু আমরা এটাকে প্রয়োজনীয় মনে করছি এবং আমরা মোটামুটি ঝুঁকিগুলোকেও চিহ্নিত করতে পেরেছি। আমরা আমাদের আলোচকরা বলেছেন যে কতগুলো সাইট আছে যে সাইটগুলো একটা ছোট বাচ্চা খুব দ্রুত তার এক্সপোজারটা না হলেই ভালো। সুতরাং সেই ক্ষেত্রে মানে টেকনোলজিক্যাল ডিভাইস আছে, যে টেকনোলজিক্যাল ডিভাইস দিয়ে মানে প্রযুক্তিগত বিভিন্ন ব্যবস্থা আছে সেটা দিয়ে সেটাকে মানে বন্ধ করা যায়। আর আরেকটা যেটা করা যায়, আমার মনে হয় যে একটা পরিবারের মধ্যে যদি সন্তানদের সাথে পিতামাতার যদি একটা বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি হয়, তখন কিন্তু অনেকগুলো বিষয়কে খাবার টেবিলে আলোচনা করা যায়। এবং একটা সন্তান কেন বাবা মার সাথে গল্প করার চাইতে কম্পিউটারের মধ্যে পড়ে থাকতে ভালোবাসছে, তার মানে ওই বাড়িতে যে এক ধরনের যে একটা মিথস্ক্রিয়া তৈরি করবার জন্য কিংবা একটা অনুকূল পরিবেশ তৈরি করার জন্য, অর্থাৎ সেই বাবা মার কোম্পানিটাকে সঙ্গটাকে ভালো লাগানো এই বিষয়গুলো কিন্তু লাগবে। সুতরাং পরিবারে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেখানে কিনা সন্তান যেন বাবা মার সাথে কথা বলতে অনেক বেশি ভালোবাসে একটা কম্পিউটারের মধ্যে তার চোখটাকে দেওয়ার চাইতে। ঠিক আছে? সুতরাং দেখা যায় যে অনেক সময় ছোট বাচ্চাগুলোর মধ্যে দেখা যায় যে তার বাবা মার সঙ্গে তার কাছে ভালো লাগে না। এবং বাবা মা কিন্তু কেন ভালো লাগে না, কারণ বাবা মা যখনই একটা সন্তানের কাছে যাচ্ছে তাকে জিজ্ঞেস করছে তুমি কি পড়লে, তোমার রেজাল্ট কি, বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা হচ্ছে না। বাবা মা সবসময় একটা পুলিশিং করছে, একটা মনিটর। সুতরাং বাবা মার ইমেজটা তার কাছে হচ্ছে যে পুলিশ, মানে হচ্ছে আমাকে শাসনকর্তা। সুতরাং শাসনকর্তা থেকে অভিভাবক যদি বন্ধুতে রূপান্তরিত হয় তাহলে কিন্তু একটা শিশু বাবা মার কাছ থেকে তার দূরত্ব থাকবে না। সুতরাং তার মনে হবে যে না, আমি বাইরে যাওয়ার চেয়ে আমি একটা মানে টেলিভিশন কিংবা আমি একটা কম্পিউটারে আমার চোখটা দেওয়ার চেয়ে আমি আমার বাবার কাছে গল্প শুনি। ঠাকুমার ঝুলি গল্প শুনতো আগেকার দিনে দাদা দাদির কাছে, এখনকার বাচ্চারা কেন শুনতে চায় না? মানে পারিবারিক বন্ধনের বিষয়টিকে ডক্টর গোলাম রাব্বানী, যে বিষয়টি নিয়ে আমরা বিরতির আগেও কথা বলছিলাম, যে ইদানিং তরুণ প্রজন্ম বা কিশোররা তারা সামনাসামনি কথা বলার চেয়ে বা পাশাপাশি বসে বন্ধুরা মিলে কথা বলার চেয়ে বা বাবা মার সাথে কথা বলার চেয়ে তার হাতের যে ডিভাইসটি আছে বা কম্পিউটারে তারা সামাজিক সোশ্যাল যে মিডিয়াগুলো আছে বা সামাজিক যোগাযোগ মাধ্যম ভার্চুয়াল মিডিয়াতে বেশি ব্যস্ত থাকছে। এটির কারণ কি? সামনাসামনি কথা বলার চেয়ে কেন তারা ভার্চুয়াল মিডিয়াকে পছন্দ করছে? এটা অনেকগুলো দিক আছে। তার মধ্যে প্রথম দিক হলো যে আমাদের কিন্তু সন্তানাদি কম, একটি অথবা দুটি বাচ্চা। এরা কিন্তু এমনি সোশিয়ালি তারা নট ওয়েল আপ টু কন্ট্যাক্ট উইথ আদার্স। তাদের সোশ্যালাইজেশনের প্রবলেমটা কিন্তু গোড়ার থেকেই থেকে যায়। দ্বিতীয়ত যখন বন্ধুত্ব করে, এই বন্ধুত্বগুলো সামনাসামনি কথা বলার চেয়ে তারা তাদের এই মিডিয়াটাকে বা তাদের যে স্মার্টফোন কিংবা মানে আইপ্যাড কিংবা ল্যাপটপ এগুলোতে ব্যবহার করতে অভ্যস্ত হয়ে গেছে। পাশাপাশি বসে আছে কিন্তু একজন আরেকজনকে স্ট্যাটাস দিচ্ছে কিংবা তাকে মেসেজ পাঠাচ্ছে, এবং ফেসবুকে যেটা দিচ্ছে এটা কিন্তু কমপ্লিকেশন অনেক বাড়ছে। এবং দেখা যাচ্ছে যে এর মধ্যে প্যারানয়েড কম্পোনেন্ট গুলো অনেক বেশি। তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক যাদের আছে এর মধ্যে আবার প্রতিযোগিতা চলে একটি বান্ধবীকে নিয়ে 2-3 জনের মধ্যেও। এই কথাগুলো তারা প্রকাশ করতে পারে না মুখে, তারা এগুলো তাদের এই ফেসবুক কিংবা এই মাধ্যমগুলো দিয়ে তারা প্রকাশ করে। তাতে হয় কি, তাদের ভিতরে আরো টেনশন বাড়ে, কিন্তু তাদের মুখোমুখি তারা হতে সাহস পায় না, কারণ তারা এটাতে অভ্যস্ত না। কিন্তু যদি তারা সামনাসামনি কথা বলতো, এতে কিন্তু অনেক বরফ গলতো, তাদের অভ্যাসও ভালো হতো, তারা সামাজিকভাবে আরো অনেক শক্তিশালী হতো, ক্ষমতায়ন বাড়তো। কিন্তু তারা এটি করার মতো তাদের যে সাহস বা স্কিল, সোশ্যাল স্কিলটা তারা ল্যাকিং। এটা কিন্তু দায়িত্বহীনতাটাকে একটু বাড়িয়ে দেয় এবং এটা কিন্তু শুরু হয়েছে কমিয়ে দেয়। জি, এটা কিন্তু শুরু হয়েছে ঘর থেকে। কেমন যে পিতামাতার সঙ্গে বাচ্চারা কন্ট্যাক্ট করে না, যে যার ঘরে ঢুকে স্মার্টফোন অথবা ল্যাপটপ মনিরুল ইসলাম বলছিলেন, এবং এই চর্চাটা এটিকে তাদের আরো সোশ্যাল আইসোলেট করে দিচ্ছে, এবং তারা কিন্তু আলটিমেটলি একাকিত্বই বরণ করে নিচ্ছে। এবং আপনি চিন্তা করেন যে সাউথ কোরিয়ার মতো একটি দেশ, যেখানে 2,10,000 বাচ্চা তারা কিন্তু সাফার করছে এই অ্যাডিকশনে।